এটা কি মেডিসিন সেকেন্ড পার্ট? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আচ্ছা, ডেঙ্গু জ্বরের কারণ হচ্ছে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। তোমরা এটা হয়তো জানো। এডিস মশা কিন্তু খুব ভদ্র মশা, পরিষ্কার জায়গায় থাকে, যেমন ফুলের টব, টায়ারের পানি, ফুলদানির পানি, সমস্ত পরিষ্কার জায়গায় এরা ডিম পাড়ে এবং সেখান থেকে লার্ভা তৈরি হয়ে ঘরে ঢুকে কামড়ায়। এরা কিন্তু রাত্রেবেলা কামড়ায় না, দিনের বেলা কামড়ায়। বুঝতে পেরেছো? ডেঙ্গু মশার, এডিস মশা আর কি, এই মশার ধর্মই হচ্ছে এরা পরিষ্কার জায়গায় থাকে, নোংরা জায়গা মোটেই থাকে লাইক করে না, এবং এরা দিনের বেলা কামড়ায়, রাত্রের বেলা কামড়ায় না, এইটা মনে রাখতে হবে। আর পরিষ্কার জায়গায় এরা ডিম পাড়ে আর কি। ডেঙ্গু জ্বরের এই জ্বরটা হঠাৎ আসে, কাপ দিয়ে আসে, কাঁপুনি দিয়ে আসে। এখন কিন্তু ডেঙ্গু জ্বরের সিজন চলছে, এখন কিন্তু সে কালকেও 20টা পর্যন্ত মারা গেছে ডেঙ্গু জ্বরে, কালকে পেপারে দিষ্ট আর কি। আর এই ডেঙ্গু জ্বরগুলো হলে মানে লোকজন বেশিরভাগ খুব আতঙ্কিত হয়ে যায়। যদিও এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু ডেঙ্গু জ্বরের কথা মানুষ বুঝতেছে না, বা ডেঙ্গু জ্বরের যে আছে, ডেঙ্গু জ্বর ছিল বা ডেঙ্গু জ্বর আছে, এইটা সম্পর্কে এরা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু ডেঙ্গু জ্বর খুব খারাপ। এই রিসেন্টলি ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ইতিহাসের মহিলা অধ্যাপক, সহকারী অধ্যাপকের, উনি মারা গেছেন আর কি ডেঙ্গু জ্বরে। ডেঙ্গু জ্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই জ্বরের বৈশিষ্ট্য হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসে, গিরিঠিরিগুলো খুব ব্যথা হয়, মেরুদণ্ডের হাড় ব্যথা হয় বা কলব ব্যথা হয়, তারপরে এই যে হাঁটুর মালা টালা সব ব্যথা হয়। বিশেষ করে মেরুদণ্ডের হাড়গুলো বেশি ব্যথা হয়, ঘাড়ের হাড়, মেরুদণ্ডের হাড়, এগুলো বেশি ব্যথা হয়, মানুষ পাল ফিরতে পারে না। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে খারাপ ডেঙ্গু জ্বরের। আর এই জ্বরটার বৈশিষ্ট্য হচ্ছে এইটা হঠাৎ আসে, কাঁপুনি দিয়ে আসে। আর এইটার সবচেয়ে মানে লক্ষণ হচ্ছে জ্বর এবং রক্ত পড়া। রক্ত পড়াটা হচ্ছে খারাপ ডেঙ্গু রোগের লক্ষণ আর কি। বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত পড়া এবং গায়ে লালচে দাগ, র্যাশ ওঠে, এগুলো হেমোরেজিক ডেঙ্গু বলা হয়। আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ডেঙ্গু, আর একটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু। ক্লিনিক্যাল ডেঙ্গু সিম্পল ডেঙ্গু, এই জ্বর আর কি। আর হেমোরেজিক ডেঙ্গু মানে রক্তপাত হয়, নাক দিয়ে হয়, গাল দিয়ে হতে পারে, পায়খানা প্রস্রাবের দাঁত দিয়ে হতে পারে, জরায়ুর মুখ দিয়ে হতে পারে। এগুলো রক্ত পড়ে, এগুলো খুবই সমস্যার কথা এবং এগুলো খুবই খারাপ কথা। যদি কোনো ডেঙ্গু রোগীর জ্বর হোক, কিন্তু যদি রক্তপাত না হয়, রক্ত না পড়ে, তাহলে তার সাধারণত কোনো অসুবিধা হয় না। যে ডেঙ্গুতে রক্ত ঝরে, শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়, সেই ডেঙ্গুটা খুব খারাপ। সেটার থেকে এই যে মানুষজন যা মারা যায়, সবই হেমোরেজিক ডেঙ্গুতে মারা যায়। শক হয়, ব্লাড লস হয়, অ্যালবুমিন লস হয়, হয়ে শক হয়, হয়ে মারা যায়। এই ডেঙ্গু জ্বরের চিকিৎসাও খুব কঠিন না, মানে খুব স্বাভাবিক চিকিৎসা আর কি। ডেঙ্গু জ্বর হয়েছে কী করে বুঝবা বলো দিন? রক্ত পরীক্ষা করে প্লাটিলেটের কাউন্টস কমে যায় আর কি। এইটা খুব মনে রাখতে হবে আর কি। এটা খুবই মনে রাখার মতো জিনিস। জ্বর হলেই প্লাটিলেটের কাউন্ট কমে যাবে। এটা দেখে আমরা বুঝতে পারি যে প্লাটিলেটের কাউন্ট, প্লাটিলেট সাধারণত 1 থেকে 4 লাখ পর্যন্ত থাকে। তার নিচে যদি নেমে আসে তাহলে আমরা বুঝতে পারি যে তার ডেঙ্গু জ্বর হয়েছে আর কি। আর একটা কথা হচ্ছে, এই জ্বরের চিকিৎসা কি? ডেঙ্গু জ্বরের চিকিৎসা কি? ডেঙ্গু জ্বরের চিকিৎসা হচ্ছে
তুমি সব দিতে পারবা, প্যারাসিটামল দিতে পারবা, অ্যান্টিহিস্টামিন দিতে পারবা, ভিটামিন দিতে পারবা, কিন্তু কোনো অ্যাসপিরিন বা ডিসপ্রিন এই জাতীয় ওষুধ দেওয়া যাবে না। অ্যাসপিরিন বা ডিসপ্রিন দিলে আরও রক্তক্ষরণ বেশি হয়, যে কারণে অ্যাসপিরিন ডিসপ্রিন দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, চলে আসে 1 লাখের নিচে চলে আসে, 70,000 50,000 হয়ে গেলে বুঝতে হবে যে ডেঙ্গু হয়েছে। মানে 1 লাখের নিচে চলে আসে সাধারণত ওইটা, 1 লাখের নিচে। হ্যাঁ, এসো রান্না করি, দুটো ভাত নিয়ে আসতে তাহলে করতে ভালো, আবার দুটো খেয়ে নিতাম এখানে বসি। এখন আমরা বসো, তোমরা ডেঙ্গু রোগ নিয়ে বলছিলাম আর কি। ডেঙ্গু রোগের কারণ, ডেঙ্গু জ্বরের নাম শুনেছ? আমরা এতক্ষণ বলেছি আর কি, কারণ তোমরা তো এখন আসলে। ডেঙ্গু জ্বর হচ্ছে এক ধরনের জ্বর, এই জ্বরটা খুব কাঁপ দিয়ে দিয়ে আসে এবং সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা হয়। এমনকি এত ব্যথা হয়, গিরিঠিরিগুলো, মেরুদণ্ডের হাড়গুলো এত ব্যথা হয়, মনে হচ্ছে যেন কেউ মেরেছে, এত পরিমাণ ব্যথা হয় আর কি। এটা অ্যাডিস নামে এক ধরনের মশার কামড়ে হয়। এরা যদি সাধারণত এই ভাইরাসটা ক্যারি করে এরা কামড় দিলে সেই রক্তে এটা মিশে যায় আর কি আক্রান্ত ব্যক্তির। এইবার ধরো তোমার ডেঙ্গু হলো, তোমার গায়ে একটা মশা কামড়াই, সেটা এসে এর গায়ে বসলো, তাহলে ওরও ডেঙ্গু হয়ে যাবে। ডেঙ্গু রোগীর মশা, অ্যাডিস যে মশা, এটা আমরা এতক্ষণ বলছিলাম, এই মশা দিনের বেলা কামড়ায়, রাতের বেলা কামড়ায় না, দিনের বেলা কামড়ায় এবং সাধারণত পরিষ্কার জায়গায় ডিম পাড়ে। পরিষ্কার জায়গায় ডিম পাড়ে মানে দেখা যাচ্ছে যে ডাবের খোলা, সেখানে জল জমেছে, সেই জল, টায়ার টিউবের জল, ফুলদানির জল, এসির মধ্যে যে জল থাকে সেই জল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যে পানি, সেখানে ডিম পাড়ে। এই জন্যে ঘরের ভিতরে যদি ফুলদানি থাকে, তাতে জলটাও যদি থাকে, সেটা প্রতিদিন পরিষ্কার করতে হয়, প্রতিদিন পরিষ্কার করা ভালো। তাহলে তাতে অন্তত তোমার এই এডিস মশা ডিম পাড়তে পারবে না আর কি। এর লক্ষণের মধ্যে জ্বরই হচ্ছে বেশি লক্ষণ, আর গায়ে লালচে র্যাশ বেরোয়, আর শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত পড়ে আর কি, রক্ত পড়তে পারে। রক্ত পড়াটা সবচেয়ে খারাপ ডেঙ্গু আর কি, হেমোরেজিক ডেঙ্গু। পায়খানা প্রস্রাবের সঙ্গে, রক্তের সঙ্গে নাক দিয়ে, মুখ দিয়ে পড়তে পারে, চোখ দিয়ে পড়তে পারে, কান দিয়ে, জরায়ু দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ হতে পারে। এর চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে টোটাল প্লাটিলেট কাউন্ট লিখে দেবো। রক্ত পরীক্ষা করলে প্লাটিলেট কাউন্ট কম পাওয়া যায়। প্লাটিলেট কাউন্ট কম হয়ে গেলে আমরা বুঝবো যে এর ডেঙ্গু জ্বর হচ্ছে আর কি। জ্বরের রুগী প্লাটিলেট কাউন্ট কমিয়ে গেছে, তাহলে বুঝে দেবে যে তার ডেঙ্গু জ্বর হচ্ছে। এই রোগের এইগুলো হচ্ছে লক্ষণ: কাঁপুনি দিয়ে জ্বর আসা, সারা শরীর ব্যথা হওয়া, এইসবগুলো লক্ষণ। আর বমিও করতে পারে। এর খাওয়াতে হবে প্যারাসিটামল, শুধু নাপা ট্যাবলেট বা নোভা ট্যাবলেট বা চিকিৎসা শুধু প্যারাসিটামল ট্যাবলেট। চিকিৎসা এর কিছু নেই, এর শুধু চিকিৎসা হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ। ধরো চিকিৎসা হচ্ছে ট্যাবলেট নাপা এক্সট্রা লিখতে পারো, 3 বেলা 3টা ভরা পেটে। 2 নম্বর হচ্ছে একটু অ্যান্টিহিস্টামিন দেওয়া যায়, ধরো রুপাডিন রোজ একটা করে খাবে। সঙ্গে একটু ভিটামিন দিতে পারো, সিভিট। সকালে একটা, রাতে একটা সুশি খাবে। আর প্রচুর পানি খাবে, প্রচুর পানি খাবে। আর বিশ্রাম নেবে, বিশ্রামে থাকবেন। প্রচুর পানি খেতে হবে। এইটা সিবিট, সকালে একটা, রাতে একটা সুশি খাবা।
প্রচুর পানি খেতে হবে। প্রচুর পানি না খেলে কিন্তু ডেঙ্গু জ্বরের রুগীরা বড্ড পানির পিপাসায় ভোগে আর কি। প্রচুর পানি খেতে হবে, ফলের রস খেতে হবে, তারপরে ভিটামিন সি জাতীয় জিনিস খেতে হবে। এই সমস্তগুলো এই করোনা ভাইরাসের খাওয়ার মতো এরকম করে খেতে হবে, বেশি বেশি খেতে হবে, পানি পর্যাপ্ত খেতে হবে এবং বিশ্রামে থাকতে হবে। তাহলে যেহেতু মশার কামড় ভাইরাসের ব্যাপার 2-4 দিন থেকে 4-5 দিন পরে কমে যাবে আর কি, 4-5 দিন পরে আর কি। তারপরে হচ্ছে ডেঙ্গু জ্বরের পরে হচ্ছে এসটিডি বলিতে কি বুঝো? সিফিলিস ও গনোরিয়া রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা লেখো। আচ্ছা, এসটিডি তোমাদের আগে একবার বলেছি না? এসটিডি তোমাদের ক্লাস হয়েছে আগে? হ্যাঁ হয়েছে, তাহলে ওই অন্য ব্যাচের হয়েছে আর কি, অন্য ব্যাচের হয়েছে আর কি। এসটিডি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তার মানে হচ্ছে যৌনবাহিত রোগ। মেলামেশা করার পরে বা মেলামেশা করার ফলে যে রোগের সৃষ্টি হয়, এই মেলামেশাটা বৈধভাবে না, অবৈধভাবে যদি কোনো মহিলা বা পুরুষের মধ্যে সম্পর্ক থাকে, তাতে যদি একজনের, মনে করো তোমার স্বামীর একটু কারোর সঙ্গে খারাপ সম্পর্ক আছে, তার গনোরিয়া আছে, তোমার স্বামী সেন্তি বাধায় নিয়ে আসি তোমার সঙ্গে মেলামেশা করি, তোমার শরীরে ঢুকে গেল। এইভাবে সিফিলিস গনোরিয়াগুলো সাধারণত এইভাবে সিফিলিসও এইভাবে ছড়ায়। তাহলে এসটিডি বলতে আমরা সাধারণত সিফিলিস গনোরিয়া এগুলো বুঝি, কিন্তু এখন এই রোগগুলো খুবই কমে গেছে আর কি। প্রথম কথা হচ্ছে যে এসটিডি বলতে এখন যে রোগগুলো বোঝায় সেই রোগগুলো সব কম হয়ে গেছে। কম হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখন কিছু কিছু মানুষ এমনি ভালো হয়েছে, এটা নিঃসন্দেহে। আগে যত খারাপ কাজ করতো মানুষ, এখন অনেকে এত খারাপ কাজ করে না, কারণ আগে এই যে সিফিলিস গনোরিয়াগুলো এত বেশি ছিল যে এখন আর এত পাওয়া যায় না। তার মানে মানুষ নিজের থেকে সাবধান হয়েছে, 1, 2 হচ্ছে সাবধানতার বিভিন্ন পন্থা বেড়ে গেছে। যেমন এখন যদি কেউ অবৈধভাবে একটা মেলামেশা করতে সেটা কন্ডম কিনে নিয়ে গেল, তাই তার আর ঝামেলা হলো না, কিন্তু আগে তো এটা ছিল না, যে কারণে আগে এই সমস্ত সমস্যাগুলো হতো বেশি। 1 2 নম্বর কথা হচ্ছে যে আগে এই রোগগুলোর চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত ছিল না। চিকিৎসা এক পেনিসিলিন ইঞ্জেকশন বা ক্রিস্টাপেন ইঞ্জেকশন এই ছিল আগেকার যুগে, এই ইঞ্জেকশনই দিয়ে বেড়াতে হতো। তো সেই ইঞ্জেকশন খুব ব্যথা হতো, খুব ব্যথার কারণে সেই ইঞ্জেকশন মানুষ দিত না আর কি। এখন সেই ইঞ্জেকশন বন্ধ হয়ে গেছে, মানে ইঞ্জেকশন এখন নেই বলা চলে, কারণ তার চাইতে খুব ভালো ভালো দামি দামি ইঞ্জেকশন এবং ওষুধ বেরিয়েছে আর কি। হ্যাঁ, এখন খুব ভালো ভালো ওষুধ বেরিয়েছে, ইঞ্জেকশন বেরিয়েছে। এখন বাচ্চা মার যদি থাকে, তাহলে বাচ্চা যখন ডেলিভারি হয়, তাহলে সাধারণত ডেলিভারি নর্মাল পথে হলে অনেক সময় বাচ্চার চোখে ঠোকে গনোরিয়াল কনজাংটিভাইটিস হতে পারে আর কি, তাছাড়া এমনি হয় না আর কি। আর সিজার টিজার করলে সাধারণত হয় না আর কি। আর এখন তো এই কেসগুলো তুমি তো এখন পাবা না মানে কারণটা কি পাবা না? এর জন্য তো অনেক চিকিৎসা আছে। এখন দেখা যাচ্ছে একটা মহিলা, সে খারাপ কাজ করে, একদম আমি খোলামেলাভাবে বলি তোমাদের সঙ্গে, একটা মহিলা খারাপ কাজ করে, সে যখন জানবে যে তার গনোরিয়া হয়েছে, তখন সে কি চিকিৎসা না করে থাকবে? সে চিকিৎসা না করে থাকবে না, সে নিশ্চয়ই চিকিৎসা করবে, কারণ সে জানে যে আমি খারাপ কাজ করি, তাহলে আমার এখান থেকে আমার একটা রোগ হয়েছে, এই রোগটা যদি লোকজন জেনে যায় তাহলে আমার কাছে কেউ আসবে না, তাহলে সঙ্গত কারণে সে চিকিৎসা নেবে, চিকিৎসা হবে আর কি। এই গেল একটা সমস্যা। 1 2 হচ্ছে এখন উন্নত মানের বিভিন্ন পদ্ধতি বেরিয়েছে, জন্ম নিয়ন্ত্রণেরও বিভিন্ন পদ্ধতি বেরিয়েছে, যে কারণে মানুষ এখন এই কাজগুলো করছে না, এইভাবে করছে না। আর 3 হচ্ছে সায়েন্টিফিক উপায়ে খুব ভালো ভালো ওষুধ বেরিয়েছে। এটা
বলো। এইভাবে শুধু জন্মগ্রহণের মাধ্যমে না স্যার, অন্য মানে আপনার যে আমরা নাপ্তির বা ইয়েতে যাই, যে ওই যে খুর কাশি ওই যে ওর জন্য এতে গনোরিয়া হয় না। এই যে খুর কাশিতে হয় এই করোনা ভাইরাস। ধরো তোমার ভাইরাস পজিটিভ, যেমন আমি আজকে এক কাজ করি বলছি, এক রুগী দেখছি তার করোনা পরে পরীক্ষা করে দেখি পজিটিভ, তার আমি আলট্রাসাউন্ড করেছি, তার প্রেশার টেশার দেখছি, এখন উপরওয়ালা জানে কি হবে। আমি দেখছি আর কি, দেখার পরে তার বললাম যে তোমার তো মিশি কথা বলতেছো আমার সঙ্গে, প্যারাসিটামল খেয়ে যাইছে, প্যারাসিটামল খালি গাছ থেকে আর জ্বর নেই। কত ডাক্তার আমার গায়ে কোনো জ্বর নেই, আপনি দেখেন হাত দিয়ে। আমি দেখলাম যে গা ঠান্ডা, মাও কাছে সব বুকে ব্যথা, মা শুধু কাছে বুকে ব্যথা, কিন্তু তার ভাই একটা করোনা পজিটিভ হয়েছে, সেই সন্দেহ আমার ছিল। আমি স্যার মানে দিব্যতে একটা মহিলার রক্ত তুলতে বলছে, তো রক্ত তুলে দিচ্ছি, তখন সাধারণত জ্বর ভাব হ্যাঁ, তাহলে মানে এখন জ্বর না, এমন জ্বর না মারাত্মক, যে রুগী স্বাভাবিক সমস্যা নেই। পরে পরীক্ষা করে দেখে যে এটা পরীক্ষা করে আসেন, পরীক্ষা করে করোনা পজিটিভ। আমরা তো সকালবেলা না, তোমরা কি করেছো? করোনা পজিটিভ হচ্ছে একটা রুগীর করোনা হলে যে তাকে শুইলে আর একজনের হবে এমন না। কথা হচ্ছে তার গাছ থেকে করোনা ভাইরাসটা তো তোমার গায়ে আসতে হবে। তো ও মুখে মাস্ক দিয়ে আছে, ও আমার সঙ্গে কথা বলছে মুখে মাস্ক দিয়ে, আমি ওর পাশেই বসে আছি, ও কথা বলতেছে মুখে মাস্ক দিয়ে, কোনো কাশি দিলে না, হেঁচু দিলে না, কিছু দিলে না, তাহলে তো এটা করোনা ভাইরাস মাস্ক ভেদ করে আসে আর আমার গায়ে ঢুকবে না। এই জন্যে উপরওয়ালা আমাদেরকে এগুলো ভালো রাখে আর কি। আমরা এটা, তাছাড়া আমরা নিজেরা বেশ খানিকটা উপরওয়ালার ইচ্ছায় দুটো ভ্যাকসিন দেওয়া আছে। ডাক্তার মানুষ কিরা আছে, কোন দিক থেকে মিশি কথা বলি, কী করি যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। যেমন এই রুগীটা মিশি কথা বললো, এর পরীক্ষা নিরীক্ষা করলাম, আলট্রাসাউন্ড করলাম, এক্সরে করলাম, ইসিজি সব করে রক্ত পরীক্ষা করে দেখি টাইফয়েড পজিটিভ না। করলাম তুমি করোনা দিয়েছো? কথা করোনা দিয়েছি ডাক্তার। রিপোর্ট কি জানাই যাও আমার? কথা রিপোর্ট পজিটিভ। তখন তো আমার যা করার তা করা হয়ে গেছে আর কি। এই জামা গায়ে দিয়ে আমি করছিলাম আর কি। হ্যাঁ, আমি আর অত ভাবতে গেলাম না, যাই হোক। তারপরে না, এখন কথা হচ্ছে যে তার তো, সে তো, আমি তার গায়ে হাত দিছি, তার পেটে এরকম করে মেশিন ঘোরাইছি আর কি, মেশিনের প্রোবটা ঘুরাইছি, আমি তো আর হাত ঘুরাইনি। মেশিনের প্রোবটা এটা এইভাবে ধরে এরকম করে করে ঘোরাতে হয়, এরকম করে করে ঘোরাতে হয় আলট্রাসাউন্ড করার সময়। এখন আমি তো আর হাত দিয়ে এটা করিনি আর কি। যা হোক, সৃষ্টিকর্তা কী করবে জানি না আর কি, এটা হতে পারে আর কি, একটা দুর্ঘটনা আর কি। এখন এই গেল, তুমি কি প্রশ্ন করলি যেন? ও করোনা ভাইরাসের না, এটা হচ্ছে স্পর্শ করলেই শুধু হবে না, তোমার শরীরে যদি ভাইরাস ঢোকে তাহলে এটা হবে আর কি। না না, সে তো কনজেনিটাল সিফলিস, সে তো আর এক জিনিস। আমি তো বলছি গনোরিয়া। সিফলিস তো আর এক জিনিস, সেটা হচ্ছে জন্মগতভাবে নিয়ে যা, গনোরিয়াটাকে শেষ করে নি। এখন গনোরিয়াটার এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মেথড বেরিয়েছে, বিভিন্ন ভালো ওষুধ বেরিয়েছে, যে কারণে এসবগুলো আর হয় না। তবে গনোরিয়ার খুব ভালো একটা চিকিৎসা আছে। আমি তোমার ওটা বন্ধ করো, আমি তোমার ওটা বলে দিচ্ছি। ও আগলা করে না, ওসবগুলো করলে সমস্যা। গনোরিয়ার খুব একটা ভালো চিকিৎসা এখন বেরিয়েছে আর কি, যেটাতে খুব ভালো কাজ হয়, ভীষণ ভালো কাজ হয় এবং পরীক্ষিত যে রুগী উপরের ইচ্ছায় ভালো হবেই। এটা খুবই ভালো একটা চিকিৎসা। তার আগে তোমাকে কনফার্ম করতে হবে যে এটা গনোরিয়ার সমস্যা আর কি, এটা তোমাকে আগে কনফার্ম করতে হবে। কনফার্ম করতে গেলে তুমি কি করবা? হ্যাঁ, সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে এইটা, তিনটা পদ্ধতিতে আমরা এটা শনাক্ত করতে পারি। প্রথম শনাক্ত হচ্ছে যে রুগীর কাছে একটা ইতিহাস নিতে হবে। আমার যদি এই রোগ থাকে তাহলে আমি তো ডাক্তারের কাছে এসে আমাকে বলতে হবে, প্রথম কথা ডাক্তারের কাছে এসে বলতে হবে যে আমার প্রস্রাবে জ্বালা প্রয়োগ করছে, প্রস্রাবের সঙ্গে পুজ বেরোচ্ছে, গায়ে জ্বর, তলপেটে ব্যথা, ঘন ঘন পেচ্ছাব হচ্ছে,
পেশাব করতে গেলেই জ্বলে যাচ্ছে, তখন আমি বুঝবো যে এইটা ইনফেকশন, তার প্রস্রাবে ইনফেকশন ধরনের জিনিস। তখন আমাকে সন্দেহ করতে হবে। সন্দেহ করে ধরো তোমার কাছে জিজ্ঞেস করলাম যে তুমি কী করো, তুমি বললে যে আমি ঘরের বউ, ঘরে কাজকর্ম করি, রান্নাবান্না করি। তোমাদের তো আমি হঠাৎ করে বলতে পারি না যে তুমি তোমার কারোর সঙ্গে খারাপ সম্পর্ক আছে কিনা। কিন্তু একটা পুরুষ লোককে জিজ্ঞেস করা যায়। এটা পুরুষ লোক যদি এরকম, সাধারণত গনোরিয়ার জীবাণু তো বেশি পুরুষ লোক বহন করে, ভোগে স্ত্রীরা। দেখা যাচ্ছে যে তার কাছে সে আসে যখন এই কথাগুলো বলো, তখন আমি তার এটা কি বলতে পারি যে তুমি এটা কোনো খারাপ কাজ টাজ করছো কিনা বলো। যদি খারাপ কাজ করো তাহলে তুমি সত্যি কথা না বললে তোমার বিপদ হয়ে যাবে। তখন সে বলে, যদি সে খারাপ কাজ করে থাকে সে বলে যে হ্যাঁ ডাক্তার আমি একটু খারাপ কাজ করছিলাম। কথা বোঝোনি তুমি? তাহলে এই একটা ইতিহাস, এটা একটা ইতিহাস থেকে পাওয়া যায় একটা জিনিস। দুই হচ্ছে তার পেশাব রক্ত পরীক্ষা করতে হবে, প্রস্রাব রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষা করলে আমরা তার একটু ইনফেকশন পেতে পারি, নিউট্রোফিল কাউন্ট বাড়ে, এক ওটা প্যাথোলজিতে আমাদের বোঝানো হবে। নিউট্রোফিলের কাউন্টগুলো একটু বাড়ে, টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি এটা একটু বাড়ে। এটা ব্লাড, সিবিসি আর প্রস্রাবের শুধু রুটিন এক্সামিনেশন। প্রস্রাব পরীক্ষা করলে কি পাওয়া যাবে? প্রচুর পরিমাণে পার্সেল পাওয়া যাবে। পার্সেল মানে ইনফেকশনের জন্যে তার প্রচুর পার্সেল পাওয়া যাবে। তাহলে এই রিপোর্টটা যদি আমরা পাই, প্রথম কথা হচ্ছে লোকটা একটা ইতিহাস দেশে, সে খারাপ কাজ করে, এটা ইতিহাস দেশে। দুই নম্বর কথা হচ্ছে যে তার পরীক্ষা আমরা কিছু আনুষঙ্গিক জিনিসপত্র পেলাম, পেলে আমরা সন্দেহ করতে পারি যে তোমার এটা গনোরিয়া হয়েছে ভাই, তুমি ভালো ওষুধপত্র খাও আর খারাপ কাজ করবে না। যেমন আগে এইডস ছিল, এখন কি এইডসের কথা শোনা যায়? কেন? মানুষ কেমন খারাপ কাজ করে না? না, মানুষ কেমন খারাপ কাজ করে না? তাহলে এইডস ভালো হলো কেমন করে? এইডস ভালো হয়েছে বিশ্বব্যাপী এইডস নিয়ে যে প্রচারণা চলেছে, যে এইডস খুব খারাপ রোগ, মরণ ব্যাধি, যার একবার এইডস হয়েছে তার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। তাহলে এইটা প্রচারণাটা খুব বেশি হয়েছে, এক। দুই হচ্ছে এইডসের কিন্তু কোনো চিকিৎসা বেরোয়নি, এইডসের কোনো ভ্যাকসিনও নেই। কিন্তু এইডস সম্পর্কে যত সচেতনতা করা হয়েছে, তাতে খারাপ মানুষ যারা এই কাজ করে তারা কোনো ব্যবস্থা ছাড়া এখন আর খারাপ কাজ করে না। এটা একটা জিনিস, যে কারণের জন্য এই সমস্তগুলো এখন আর শোনা যায় না। তেমনিভাবে গনোরিয়াও এটা এখন আর শোনা যায় না যে গনোরিয়া হয়েছে আর কি, রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে কাদের হয়? যারা সাধারণত ট্রাকের ড্রাইভার, ট্রাকের হেল্পার, যারা হয়তো ফ্যামিলি রেখে আইছে 6 মাস 1 বছর হয়ে গেছে, ফ্যামিলির কাছে যেতে পারে না, সে সমস্ত ধরনের লোকজনরা সাধারণত এই সমস্ত খারাপ কাজের সঙ্গে জড়িত। এবং সীমান্ত এলাকায়, এগুলো সাধারণত সীমান্ত এলাকায়, যে মোংলা পোর্ট, বেনাপোল বর্ডার, গোজাডাঙ্গা বর্ডার, ভুঙ্গা বর্ডার, এই সমস্ত জায়গায় যারা, যে সমস্ত ট্রাক ড্রাইভাররা মাসের পর মাস অপেক্ষা করে, তারা এই সমস্ত কাজগুলোর সঙ্গে জড়াই যায় আর কি। এইডসের সঙ্গে এইভাবে জড়াই যায় আর কি, গনোরিয়ার সঙ্গে এইভাবে জড়াই যায় আর কি। কারণ গনোরিয়াতে যদি এইভাবে হয় তাহলে তাদের চিকিৎসা করতেই হবে, কোনো উপায় নেই। কারণ এতে প্রস্রাবে এত জ্বালাপোড়া হয়। বাড়বে, ইনফেকশন হলে, যে কোনো ইনফেকশন ওটা বাড়ে আর কি। অ্যাপেন্ডিসাইটিসের ইনফেকশন হলেও বাড়ে, প্রস্রাবের ইউটিআই হলেও বাড়ে। দেখা যাচ্ছে যে নিউট্রোফিলটা বেশি বাড়ে। এখন দেখা যাচ্ছে যে 3-4টে জিনিসের ঘটনার জন্যে আমরা এই জিনিসগুলো ডায়াগনোসিস হয়ে যায় আর কি। ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে আমাদের গনোরিয়ার একটা ট্রিটমেন্ট তাকে দিতে হবে আর কি। না, রুগী প্রথমে এসে বলবে কেন? তুমি তো রুগীকে তো জিজ্ঞাসা করো, রুগী তোমার সমস্যার কথা বলবে না? তোমার কাছে একটা রুগী আসলো, না আমি যে প্রথম কথা সে বলবে কেন? প্রথম কথা তো তুমি জিজ্ঞাসা করবে, প্রথম কথা সে বলবে কেন? সে তো তোমার কাছে দেখাতে আসছে, একটা টিকিট কাটি তোমার জন্য বসে আছে, আর তোমার এখানে এসে বসলো, তুমি কি করবে? কি রোগ হয়েছে বলেন না, কি রোগ হয়েছে বলেন না তো, কি রোগ হয়েছে তাও বুঝতে পারলে তোমার কাছে আসতো, শুধু দোকানে তো ওষুধ কিনে খেত। সমস্যা, তোমার সমস্যাটা কি?
তারা জিজ্ঞেস করে যে, কী ভাই তোমার সমস্যাটা কী? সমস্যা হচ্ছে প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া করে, আর প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া করে, ঘন ঘন পেচ্ছাপ হয়, পেচ্ছাপের সময় সাদা সাদা কী বের হয়, তারপরে আমার ইয়ে জ্বর জ্বর মতো ভাব হয়, আমার তল পেটে ব্যথা করে, হাত পাটা কামড়ায়, মাথার যন্ত্রণা হয়, এসবগুলো সমস্যা সে বলবে। এই সমস্ত সমস্যাগুলো বলার পরে তারে সে একটু বেশি করে বলতে হবে যে তোমার কি প্রস্রাবে কি পুঁজ যায় কিনা। তখন সে বলবে তো সাদা সাদা পুঁজ, সে না বুঝতে পারুক, সাদা সাদা কিছু পড়তে এরা তো সে বুঝতে পারবে, সে বলবে যে আমার সাদা সাদা কিছু পড়তে দিই। তখনই তার কাছে প্রশ্নটা করতে হবে আর কি। যদি তার সঙ্গে বউ থাকে, তোমার স্বামীর কাছে জিজ্ঞেস করতো, তোমার স্বামীর পাশে তুমি বসিয়ে আছো, তাই জিজ্ঞেস করলে হবে যে তুমি খারাপ কাজ করেছ কিনা? তাই তো বউ বাড়ি দিয়ে তুলুধনা করবে না, বেটা খারাপ কাজ করেছিস। তাহলে কি হবে? বউ যদি ওই সময় থাকে তার বলতে যে আপনি একটু বাইরে যান, আমি ওনার সঙ্গে কিছু কথা বলবো, ঠিক আছে? তখন তার জিজ্ঞেস করতে হবে যে তুমি কোনো খারাপ কাজ টাজ করেছো কিনা, কোনো খারাপ জায়গায় গেছো কেন। তখন এই সমস্ত প্রশ্নগুলো আসবে আর কি, এটা এমনি বোঝা যায় আর কি। আর এর চিকিৎসাটা লিখে রাখো, এই জন্যই বলতেছি এই প্রস্রাবের সংক্রান্ত কোনো জটিলতায়, ভালো করে একটা জিনিস বুঝে রাখো, প্রস্রাব সংক্রান্ত কোনো জটিলতায়, হোক সে প্রস্রাবে জ্বালা পোড়া, হোক সে প্রস্রাবের সঙ্গে সাদা সাদা কিছু পড়া, হোক সে প্রস্রাবের সঙ্গে ধাতু যাওয়া, হোক সে প্রস্রাবের সঙ্গে পুঁজ যাওয়া, হোক সে প্রস্রাব ঘন ঘন হওয়া, তলপেটে ব্যথা হওয়া, জ্বর জ্বর ভাব, এটা যদি সব কিছু থাকে তাহলে এই একটা চিকিৎসায় সব রোগীর জন্য প্রযোজ্য। আমার কথা বোঝনি? এই একটা চিকিৎসা সব রোগের জন্যই প্রযোজ্য। তার যে এই রোগগুলো নিয়ে আসবে, এই 5টা রোগ যে নিয়ে আসবে, তারও এই চিকিৎসা দিলে হবে, গনোরিয়ারও এই চিকিৎসা দিলে হবে, প্রস্রাবে জ্বালা পোড়া করে তারও এই চিকিৎসা দিলে হবে। অর্থাৎ এই চিকিৎসাটা খুব গুরুত্বপূর্ণ। সেপিকজিম ক্যাপসুল, বুঝলে, এইটা সবচেয়ে ভালো হচ্ছে ক্যাপসুল ফিক্সে 400 পাওয়া যায়, 200 পাওয়া যায়, 20টা। একটু ওজন টোজন ভারী লোকজন হলে, ওজন টোজন বেশি হলে 400, একটু নাটানোর লোক হলে 200। সকালে একটা, রাতে একটা, ভরা পেটে। ভরা পেটে খাবেন। নাপা র্যাপিড 3 বেলা 3টা ভরা পেটে। পাউডার ট্যাবলেট সিভিড দিবা, সকালে একটা, রাতে একটা শুষি খাবে। সঙ্গে একটা গ্যাসের বড়ি দিতে হবে। সঙ্গে একটা গ্যাসের বড়ি দিতে হবে, ট্যাবলেট, র্যাবিপেস মাস্ক। সঙ্গে আর একটা ভিটামিন দেওয়া যেতে পারে, দুর্বল হয়ে যায় তো। ফার্মভিট 3 বেলা 3টা ভরা পেটে, এগুলো খাবে আর কি। স্যার
অ্যাভারেজ মাপ 60টা, 30 দিন। দেখেছো দেখেছো এইটা হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়ার থেকে শুরু করে গনোরিয়া, ঘন ঘন পিসাব হওয়া, তলপেটে ব্যথা, তারপরে ধরো মাসিকের ব্যথা, তারপরে ধরো টাইফয়েড জ্বর, তারপরে ধরো এমনি ভাইরাল জ্বর, সবটাতেই তুমি এই চিকিৎসাটা ব্যবহার করতে পারবা। কি বুঝতে পেরেছো? এইটা মনে রাখবা, এইটা মনে রাখতেই হবে। এগুলো হচ্ছে প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন জটিলতায় এটা দেওয়া আছে। এটা কিন্তু একদিক দিয়ে একটা বাস্তব চিকিৎসা। লিখিত সবার শেষ না? তোমাদের শেষ কিনা? এই তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম তপতি, আর তোমার নাম কি? তাপসী আর তপতি, কদিন দিই পাশাপাশি নাম। আচ্ছা হলো, এখন থাকলো সিফিলিস। এইগুলো হচ্ছে মোটামুটি গনোরিয়ার ব্যাপার স্যাপার। তবে গনোরিয়ার ব্যাপার স্যাপারের সঙ্গে যেহেতু তোমাদের আগেই বলেছি যে এটা নিয়ে এত ভাবার কিছু নেই, সেহেতু এইটা নিয়ে এখন আর এরকম ভাবেও না কেউ। চিকিৎসাপত্র বেরোইছে, খারাপ কাজ টাজ করলে সে তার মতো ওষুধপত্র কিনে কেটেই খেয়ে নেয়। দোকানদাররা তো আসেই, দোকানদারের সঙ্গে এই যদি বলে যে ভাই আমার পেশাবে জ্বালা পড়ছে, দোকানদারই সব ওষুধপত্র দিয়ে দেবে আর কি। এবার আছে সিফিলিস। সিফিলিসটা হচ্ছে ওই তোমার খুরির। সিফিলিস হয়েছে এমন আক্রান্ত ব্যক্তি, জামা কাপড়ও যদি তুমি পরো, বা সিফিলিস বিশেষ করে জাঙ্গিয়াটা বেশি আর কি। এমনি শাড়ি ব্লাউজ খুব একটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু শাড়িটা গুরুত্বপূর্ণ বা জাঙ্গিটা গুরুত্বপূর্ণ। এগুলো যদি আক্রান্ত ব্যক্তির, এগুলো যদি কেউ পরে, তোমার সেলুনি যদি কোনো আক্রান্ত ব্যক্তি এসে দাড়ি চুল কাটিয়ে গেছে, তুমি যদি সেটা করো, তাহলে এইটা হতে পারে আর কি, সিফিলিসটা হতে পারে। সিফিলিসটা হওয়া মানে হচ্ছে পুরুষ অঙ্গের মাথায় একটা ঘা হবে। এইটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি একটা জিনিসই মাত্র। খুব ভালো করে জিনিসটা বোঝো, ও লেখালেখির দরকার নেই বাবা, লেখালেখির দরকার নেই, এমনি বুঝতে পারবে। পুরুষ অঙ্গের মাথায় একটা ঘা হয়, এটা যাদের সিফিলিস হয়, এটা ঢাকার কোনো কায়দা নেই, এ ধরা পড়বেই। স্বামী স্ত্রী হলে তো কোনো কথাই নেই, তারা তো জেনেই যাবে। অন্য কেউ হলেও এটা বুঝে যাবে যে তোমার খারাপ রোগ আছে, তুমি আমার কাছে এসো না। কারণ পুরুষাঙ্গের মাথায় গ্ল্যান্স পেনিসে ঘা নিয়ে যদি কোনো
লোক খারাপ কাজ করতেও যায়, তবু সেই মহিলা তাকে ফেরত দেবে যে না আপনার এটা খারাপ ঘা আছে, আমি আপনার কাছে যাব না। খুব ভালো করে বুঝতে হবে। প্রশ্ন হচ্ছে এইটা, বা জিনিসটা হচ্ছে এইটা, এই ঘাটা 1-2 দিনে হয় না, 2-3 বছরও লাগে। 2-3 বছর, কিন্তু 2-3 মাস না। কি বোঝনি? 2-3 বছর লাগতে পারে এই ঘাটা তৈরি হতে। জীবাণু ভিতরে রয়ে গেছে, ঠিক আছে? ট্রিপোনোমা প্যালিডাম, যেমন নাইসেরিয়া গনোরিয়া করে, আর ট্রিপোনোমা প্যালিডাম সিফিলিসিস জীবাণু, ট্রিপোনিমা প্যালিডাম, এই জীবাণু এই ঘটনাগুলো ঘটায়। বেশিরভাগ ক্ষেত্রে ওই জায়গাটা আক্রমণ করে, এবং এটা আস্তে আস্তে আক্রমণ করতে করতে তার প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। ব্রেনেও অ্যাটাক করে, একটা সাইড প্যারালাইসিস হয়ে যায়। কথা বোঝা গেছে? এরকম সন্দেহটা অমূলক কিছু নয়। এখন এখানে ঘা হওয়ার পরে 2-3 বছর পরে ঘা হলো, ঘা হওয়ার পরে একজন লোক দেখা যাচ্ছে বোবা হয়ে যাচ্ছে, এক সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এক সাইডে বল পাচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, আবল তাবল বকে, ঘুম ভুলভাল বকে, তখন একটা জিনিস কিন্তু সন্দেহ করা যেতে পারে, যদিও এটা জিজ্ঞেস করা এখন খুব খারাপ জিনিস। তোমার বউ আইছে তোমারে নিয়ে এসে করতে যে আমার স্বামীর এক সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এক সাইডে বল পায় না, স্ট্রোক করার মতো, তাহলে আমি কি জিজ্ঞেস করবো যে তোমার স্বামী সিফিলিস ছিল? জিজ্ঞেস করা যাবে? খুব কঠিন জিনিস এটা জিজ্ঞেস করা। কোন দূর কি পাগল ডাক্তারের কাছে এই তার ঠিক নেই, আমার স্বামীর হয়েছে স্ট্রোক, ব্রেন নড়বড় করতে, যে হাত পা এক সাইড প্যারালাইসিস, সে জিজ্ঞেস করতে সিফিলিস হয়েছিল কিনা। অত সিফিলিস কিন্তু এর একটা কারণ। তাহলে সিফিলিস হইলে মানুষের ইনকুবেশন পিরিয়ডটা, মানে রোগ হইতে, যেমন করোনা ভাইরাসের ইনকুবেশন পিরিয়ড কদিন? করোনা ভাইরাসের ইনকুবেশন পিরিয়ড কদিন? ইনকুবেশন পিরিয়ড মানে কতদিনের ভিতরে তার রোগ জীবাণু মানে সমস্যা তৈরি হবে? 14 দিন। এই জন্য কোয়ারেন্টাইনে রাখে কদিন? 14 দিনের ভিতরে এই ঝামেলা হবে আর কি। মানে আজকে আছে 10 তারিখ, আমি ওই রোগী দেখি ফেলেছি, মানে 14 দিন মানে 24 তারিখ পার না হওয়া পর্যন্ত। যা হোক, এরকম কত দেখা পড়তেছে তার ঠিক নেই, তো ভগবান বাঁচাচ্ছে, লোকনাথ বাবা বাঁচাচ্ছে আর কি, সেই তো বাঁচানোর মালিক, সেই বাঁচাচ্ছে বলে বেঁচে আছি। তাহলে সিফিলিসের আছে 3টি স্টেজ। এই তুমি ওসব কি লিখতে তো পাগল ঠাকুর, রোগের নামটা লিখি লাভ, এই সমস্ত রোগ এখন পাওয়া যায় না, সে সমস্ত রোগ লিখতে হবে, তো তোমাদের বইতে আছে তাই ভুগিয়ে যাচ্ছি। এর আছে 3টা স্টেজ, প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ আর টার্সিয়ারি স্টেজ। প্রাইমারি স্টেজ মানে 7-8 দিনের ভিতরে সমস্যাটা তৈরি হয়ে যায়, অবৈধ মেলামেশা করার 7-8 দিনের ভিতরে পুরুষ লোকটার সমস্যা তৈরি হয়ে গেল। প্রস্রাবে জ্বালা পোড়ার থেকে দেখা যাচ্ছে একটু ঘা মতো, একটু কালচেটে বা একটু লালচে ভাব, পুরুষঙ্গের মাথায় দেখো একটু অল্প অল্প ঘা মতো ভাব, এরকম ভাবগুলো চলে আসতে পারে। এটা তখন তোমাকে জিজ্ঞেস করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে হিস্ট্রি অফ এক্সপোজার। এর মানে কি? হিস্ট্রি অফ এক্সপোজার এর মানে কি? হিস্ট্রি অফ এক্সপোজার মানে হচ্ছে যে তুমি কবে কি করেছো তার একটা ইতিহাস। হিস্ট্রি অফ এক্সপোজ করা, আমি নিজেকে এক্সপোজ করলাম মানে আমি নিজেকে মেলে ধরলাম, তাহলে ওরকম একটা এক্সপোজাল হিস্ট্রি থাকতে হবে তার। তোমার এইটা ভুলে গেলে হবে না। তোমার কাছে একটা লোক আইছে, পুরুষ লোক আইছে, এসে বলছে স্যার আমার এই পুরুষ অঙ্গের মাথায় দেখেন কি বড় বড় ঘা হয়েছে, কি ঘা হয়েছে, তখন তোমাকে একটা জিনিস ভুলে গেলেই চলবে না, যে এই লোকটাকে তো আমার জিজ্ঞেস করতে হবে যে আপনার কোনো খারাপ কাজ করার বা আপনি কোনো খারাপ মহিলার কাছে গিয়েছিলেন কিনা। এই ইতিহাসটা আমার কাছে এক সময় না এক ফাঁকে করি, প্রথম চোটে এই বেটা খারাপ কাজ করছো নাকি তুমি, এরকম ভাবে না। ভাই তোমার এটা তো অনেক কারণে হতে পারে,
এটা মেলামেশা, খারাপ মেলামেশা করলেও হতে পারে। খারাপ কাজ করি তো জিনিসটাকে যদি আমি একটু খারাপভাবে না বলি, একটু ভালোভাবে বলি যে তুমি কি কোনো তোমার ওয়াইফ বাদে কারোর সঙ্গে কোনো মেলামেশা টেশা পড়েছে বা কোনো খারাপ কাজ টাজ করেছো, ভালোভাবে জিজ্ঞেস করে। সে যদি, মানুষ তো বাঁচতে চায়, যে 100 বছর বয়স সেও কি মরতে চায়? কেউ মরতে চায় না। কয় যে ডাক্তার আর কটা দিন যাবে না, আর কটা দিন গড়াই যাবে না। এরকম হচ্ছে মানুষের বাঁচার আকুতি। যেমন আমার তো মনে হয় যে আমি যদি 101 বছর বেঁচে থাকতে পারতাম, এরকম মনে হয়। বাঁচার খুব ইচ্ছা, অথচ বাঁচা মরা এসব তার হাতে। এই জন্যে সে তখন হড়হড় করে সত্যি কথা কই দেবে, হ্যাঁ ডাক্তার তুমি ঠিক ধরেছ, ঠিকই কইছ, আমি একটা খারাপ কাজ করতে গেলাম, খারাপ কাজ করেছি। তাহলে এটা আমার প্রাইমারি সিফিলিস। কথাটা বোঝা গেছে কিনা? 1 সপ্তাহের মধ্যে যদি ধরা পড়ে, লোকজন যদি স্বীকার করে বা আমার কাছে আসে, সেটা হচ্ছে প্রাইমারি স্টেজ। সেকেন্ডারি স্টেজ মানে 7-8 মাসের, 2-3 মাসের মধ্যে বা 4-5 মাসের মধ্যে একজন আসলো, 4 মাস আগে খারাপ কাজ করছে, 4 মাস পরে আসলো, এগুলো ডাক্তার এই ঘটনা ঘটি, তখন তার জিজ্ঞেস করতে হবে যে তুমি কি খারাপ কাজ করেছিলে কিনা। সে বলতে পারে, ইতিহাস দিতে পারে যে হ্যাঁ আমি 4 মাস আগে একবার খারাপ কাজ করেছি, এরকম এরকম ব্যাপার হতে পারে। আরেকটা হচ্ছে 2-3 বছর, টারশিয়ারি স্টেজ মানে 2-3 বছর। 2-3 বছর পরে যেই দেখা যাচ্ছে যে তোমার এক সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে, ব্রেন ভালো কাজ করতে না, অবাস হয়ে যাচ্ছে, এরকম হলেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। কথা বোঝা গেছে? এই 3টি আছে সিফিলিসের স্টেজ। এখন মুশকিল হচ্ছে গনোরিয়ায় যেমন এই চিকিৎসাটা দিয়ে আমি উপকার পাইছি, আমি যেমন তোমাদের বলতেছি যে শোনো, আমরা 100% নিশ্চয়তা দিতে পারি ভগবানের আশীর্বাদে যে এই চিকিৎসাতে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব দিয়ে জ্বালা পোড়া, সাদা কিছু পড়া, প্রস্রাব দিয়ে পুঁজ পড়া, গনোরিয়া হওয়া, প্রস্রাবের সঙ্গে যা মানে সাদা সাদা কিছু পড়া, এ সমস্ত সব জিনিসই এই একটা ট্রিটমেন্টেই ঠিক হয়ে যাবে। একদম আমরা গ্যারান্টি দিতে পারি উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ রোগসারার মালিক, আমরা শুধু চেষ্টা করি। তাহলে উপরওয়ালার ইচ্ছা এইটা একদম ভালো হয়ে যাবে। তেমনি গনোরিয়ার বেলায় এরকম, কিন্তু সিফিলিসের বেলায় একটু ভিন্নধর্মী কথা আছে। সিফিলিস কখন ধরা পড়েছে এটার পরেও চিকিৎসা নির্ভর করবে। মনে করো 4 বছর পরে যে একজন বলে, হে ভাই খারাপ কাজ একবার করিলাম, সে বছর তারিখ আগে, এখন তো না, এ তো 4-5 বছর আগে একবার খারাপ কাজ করিলাম, তাহলে সেই পাপ কি এখন ফুটি বেরোচ্ছে? তা হতে পারে। তাহলে এরকম যখন হবে তখন তুমি তাহলে প্লেন ওষুধপত্র দিয়ে ছাড়িয়ে দিতে পারো। কিন্তু যদি 1 সপ্তাহের মধ্যে ধরা পড়ে, কথা বোঝনি, তখন তাকে ইনজেকশন দিতে, তখন ইনজেকশন দিতে হবে। সেপ্টিয়াক্সন ইনজেকশন, সেপ্টিয়াক্সন ইনজেকশনের নাম শুনেছো না? শুনেছো? ট্রাক্সন, সেপ্ট্রন, ট্রাইজেট, নিক্সোন, এক্সিপিন, ডাইসিপিন, ট্রাইজোন, স্টারসেপ, এগুলো সবই হচ্ছে অরিসেপ, এ সবগুলো হচ্ছে সেপ্টিয়াক্সন ইনজেকশনের নাম বিভিন্ন কোম্পানির। সেই ইনজেকশন ডেলি 2 গ্রামের একটা। সেপ্টিয়াক্সন গ্রুপ, সেপ্টিয়াক্সন গ্রুপ ইনজেকশন ট্রাইজোন দিলাম, সহজ নাম।
2 গ্রাম আইভি 7টা থেকে 10টা, একটা করে শিরায় রোজ একবার 7 দিন। এই সঙ্গে তুমি গ্যাসের ওষুধ ট্যাবলেট, রাবিপ্রেস মাপস, খালি পেটে খাবে। ট্যাবলেট, এটা ভিটামিন দাও। ফার্মভিট ভরা পেটে। তারপরে একটা দাও ব্যথার ওষুধ দাও, ট্যাবলেট টামেন এক্সার, 3 বেলা 3টা ভরা পেটে। পাঁচ দিন। এইটা ফার্মভিট, এটা ভিটামিন। ফার্মভিট। ওই যে বললাম ট্রাইজন, এনি দিলাম একটা নাপায়েক্স, টামেন এক্সার। এইগুলো হচ্ছে গনোরিয়া, সিফিলিস রোগের চিকিৎসা। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আর থাক আজকাল এই দুটোই থাক। তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, খাতা আগলা থাক, লেখা রাখতে পারে। একটা লোকের যদি গনোরিয়া পাওয়া যায়, বিয়ে করেছে তপতির মতো, ধরো বিয়ে করেছে, সেরকম ওর স্বামীর মনে করো হ্যাঁ, না বন্ধ করবো কেন, এ কথাগুলো শুনবে তো মানুষ। মনে করো ওর স্বামীর গনোরিয়া ধরা পড়েছে, ঠিক আছে, ধরো ওর বাদ দাও, আর একজনের ধরো গনোরিয়া ধরা পড়েছে, তাহলে তার কি অ্যাডভাইস দিতে হবে? অ্যাডভাইস মানে কি? উপদেশ, আদেশ না। আদেশ মানে অর্ডার, উপদেশ দিতে হবে। কিছু উপদেশ তো তারা দিতে হবে। কি উপদেশ দেওয়া? খুব ভাবি বলতে হবে কিন্তু, কারণ তোমাদের ক্লাস শেষ, তোমাদের যা জানা ছিল জানিস, আমি বলে দিয়েছি। এবার আমি প্রশ্ন করতে তোমরা উত্তর দাও। কি উপদেশ ওই লোকের দিতে হবে? বলো। পরবর্তী কোনো খারাপ কাজ করবা না। আরে তা বলার দরকার কি?
তাই তো সে আবার যাবে। তারে একবারেই বলে দিতে হবে খারাপ কাজ আর করবো না। ফ্রেশ কথা, খারাপ কাজ করবা না। এক আর হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ আলামিন, কি খবর? আমি একটা ক্লাস করছি, বলো। কোন বিষয়ে? বোর কি বিষয়ে? হুম, কবেকার কথা? এখন মনে নেই, রাতের বেলা ফোন করে নে। এখন আমি ক্লাসের মধ্যে রয়েছি, তো তুমি রাতের বেলা ফোন করে না, আমি উত্তর দেবেন। এখন ক্লাসের মধ্যে আমার ছেলেপিলি সব সামনে বসে আছে, তার মধ্যে সব কথা আলাপ করা যায়? তুমি রাতের বেলা বলি না, রাত 8টার পরে ফোন করি না, নিরিবিলি উত্তর দেবেন। আমার বউরি তুমি দেখিলি, কত বউরি তো দেখতিস, আমার মনে আছে 1 মাস আগে দেখিলি, আমার বউরি তুমি দেখিলি। এই হচ্ছে ডাক্তারি করা, বুঝলে? কোন বউরি দেখি চাও, কবে দেখি চাও, কার বউ কিরাম, তাও মনে রাখতে হবে তোমাকে। ডাক্তারি করা এরে বলে ডাক্তারি করা। অপশন তো একটাই দাদা, আপনার কিছু আসছে কিনা? আরো আছে, এটা আমার আপনার বলো তপতি, বলো কি উপদেশ দেবা ওই লোকের? একটা বললে এই যে খারাপ কাজ করতে পারবা না, আর কোনোদিন খারাপ কাজ করবা না। আর তারপরেরটা তো আসল জিনিস, সেটা না বললে তো মেথাকার হয়ে যাবে সব। পরিষ্কার পরিচ্ছন্ন তাকে বলতে হবে যে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত তোমার বোর কাছে, একদম এক কথায়, এটা একদম 1 নম্বরের পয়েন্ট হচ্ছে এইটা। তুমি না সেরে দেওয়া পর্যন্ত, তুমি না সারা পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না। তাহলে কিন্তু তোমার বউরও এটা ছড়াই যাবে। পরবর্তী তোমার বউর যদি কোনো বাচ্চা কাচ্চা হয়, সেও সমস্যা, সেও ছড়াই পড়বে, তার বিকলাঙ্গ বাচ্চা হবে, কানা খোড়া কুজো বাচ্চা হতে পারে। ওই যে পোস্টটা যদি বলছে যদি আমার ওই মায়ের গর্ভবতী মায়ের যদি ওটা ডেলিভারির সময় চোখে লাগে, চোখে আচ্ছা, লাগে, তাহলে তখন বাচ্চার হয়ে যেতে পারে। কোনো অন্ধ না, কনজাংটিভাইটিস হয়, সেটা আমি আগেই বললাম। এই পরামর্শগুলো রুগীটারে দিতে হবে। আর তার কাপড় চোপড়গুলো প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার কাপড় চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে অন্য কেউ ব্যবহার করবে না। এমনকি তার বেডশিট, টাওয়াল, বালিশের কভার, আর বালিশের কভার সবগুলো তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। একদম সুস্থ একটা স্বাভাবিক একটা মানুষ তৈরি করতে হবে আর কি। শোনো, মানুষ ভুল করে কারা? গরুতে ভুল করে না স্যার, মানুষও ভুল করতে ভুল করে মানুষ। মানুষ ভুল করে বিধায় মানুষকে সংশোধন হতে বলা হয়েছে। পাপ আর পুণ্য দুটো ভালো, আমাদের ধর্মের কথা না? সব ধর্মে আছে। তাহলে পাপটা কি? পাপটা খারাপ কাজ করাকে পাপ বলা হয়। যে চুরি করতে যাচ্ছে সেও তো মা কালীরে বলি যাচ্ছে, মা চুরি করতে যাচ্ছি যেন ধরা না পড়ি, মা তুমি একটু দেখো। গৃহস্থ যখন রাতে ঘুমাতে যাচ্ছে তখন বলছে, মা গো ঘুমের মধ্যে যাচ্ছি, ঘুম পড়তে যাচ্ছি, সংসার ধর্ম সব তুমি দেখো মা, সবই তোমার হাতে। কি তাই বলি শোয় না? তাহলে তোরও মারে ডেকে যাচ্ছে, গৃহস্থ মারে ডাকতেছে। আসলে যে কাজ করলে, খুব ভালো করে শুনবা, যে কাজ করলে নিজের মনের ভিতরে অনৈতিক কোনো ভাব প্রকাশ
ভাব প্রকাশ করে বা অনৈতিক কোনো চিন্তা ভাবনা আসে যে কাজ করলে, সেটা হচ্ছে পাপ। কারণ কি, তুমি যে এখানে ক্লাস করতে এসো, তোমার স্বামী জানে যে তুমি ক্লাস করতে এসো, ক্লাস করতে এসে এনে কি করতেও সে কি জানে? তা তুমি ক্লাস করতে এসে এটা খারাপ কাজ করে বাড়ি গেলে তোমার স্বামী তো জানবে না, তোমার স্বামী জানেও না ক্লাস করতে এসে। তাহলে তুমি যে খারাপ কাজটা করে গেলে বাড়ি গেলে তোমার সন্ধ্যার সময় বিবেকে বাধা যাচ্ছে যে খারাপ কাজটা করা ঠিক হয়নি, এটাই পাপ। এটাই হচ্ছে পাপ। যে কাজ করলে নিজের বিবেক দংশন করে, নিজের বিবেক বলে যে না কাজটা করা ঠিক হয়নি, সেটা হচ্ছে পাপ। তা তোমরা যারা এই ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে ভুগে, সিফিলিস গনোরিয়া বাদে এইডস আছে, সিফিলিস গনোরিয়া এইডস সবই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই সমস্ত কর্মের মধ্যে যারা জড়িত বা কর্মের মধ্যে যারা কাজ করেছে আর কি, তারা একদিন তাদের ভুল বুঝতে পারবে। ভুল বুঝতে পারলে সেইটাই হবে তার পাপ পুণ্যের ফলাফল। তাহলে চিকিৎসা করার সময় সেই লোকটা যাতে ভালো থাকে, ভালো হয়, সে কথা আমাকে দেখলি না, তোমাদের সামনে কেবল ফোন করলো যে আমার বোর কথা মনে নেই, তোমার 1 মাস আগে দেখিলে। তার মানে এখন সকালবেলায় দেখিলাম তাই আমার এখন মনে পড়তিস না, সকালবেলায় যে মহিলাকে দেখেছি তার এখন মনে নেই। তাহলে তার বোর 1 মাস আগে দেখলাম আমার মনে রাখতে হবে, তাকে মনে থাকবে? থাকবে না। তাহলে রুগীদের কত কথা থাকবে, রুগীদের কত সমস্যা থাকবে, এই সমস্যাগুলো সব তোমাদেরকে জানতে হবে, সব তোমাদেরকে বুঝতে হবে, সব তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে উত্তর করতে হবে। হয়তো সিফিলিস গনোরিয়া এখন নাই, কিন্তু গনোরিয়া সিফিলিস টোটালি নাই আমার যতদূর ধারণা। গনোরিয়া রেয়ার, হয়তো ভবিষ্যতে 1-2টা কেস পাওয়া যেতেও পারে, নাও পারে, এছাড়া আর কোনো সমস্যা নেই। এখন যেহেতু আমরা ক্লাস করছি, আমাদের এই সমস্যাগুলো আছে, থাকবে, সেহেতু সেই সম্পর্কে যতটুকু না জানলে নয় ততটুকুনি আমাদের জানতে হবে আর কি। এমনকি মানে একটা প্রবাদ আছে, কথাটা সত্যি কিনা, যে কাজী নজরুল ইসলাম, ইনি জাতীয় কবি ছিলেন, উনি নাকি এই টার্সিয়ারি সিফিলিসে ভুগছিলেন। উনি যে শেষ জীবনে যে বোবা হয়ে গেলেন, লিখতে পারতেন না, বোবা হয়ে গেলেন, লিখতে পারতেন, তারপরে তো 74 মারা গেলেন। তাই উনি নাকি শেষ বয়সে এসে কথা বলতে পারতেন না, লিখতে পারতেন না, হাত চলতো না। অনেকের ধারণা যে এটা টার্সিয়ারি সিফিলিসের একটা লক্ষণ হতে পারে। আমরা জানি না যে কাজী নজরুল ইসলাম কী করছে না করছে, কিন্তু এরকম একটা ঘটনার কথা জানা যেতে পারে। যাই হোক, আমরা নিজেরা ভালো থাকবো, এইটাই আমাদের আসল কথা। এই ধরনের রোগীপত্র পারলে আমরা এইভাবে চিকিৎসা করব। আর কালকে ক্লাস আছে তোমাদের? কাল ক্লাস হবে? কিরা নেবে? হ্যাঁ, আজিজুল শোনো না, এটা বন্ধ করো।